শুরু করব আমাদের পদ্য অংশ। পদ্য অংশের শুরুতেই সবচেয়ে কঠিন একটা কবিতা দিয়ে শুরু হয়েছে আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্তের। সব ছেলে মেয়েদের কাছে সবচেয়ে কঠিন যে কবিতাটা জিজ্ঞেস করা হলেই বলবে বিভীষণের প্রতি মেঘনাদ। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, এই কবিতাটি সম্পর্কে সবচেয়ে সুন্দর করে কিন্তু এই কবিতাটি সম্পর্কে লেখা যায়। মাইকেল মধুসূদন দত্তের কবিতা, এবং মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা লেখার জন্যে কয়েকটি শব্দ যদি মাথার ভিতরে নিয়ে নেওয়া হয়, স্বদেশ প্রেমমূলক, তারপর যে কোথা থেকে নেওয়া হয়েছে, কত নম্বর স্বর্গ থেকে, এই কিছু জিনিস মাথার মধ্যে রাখলেই কিন্তু এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি সম্পর্কে লেখা সম্ভব। এবং সাধারণত বোর্ড প্রশ্নে এই কবিতাটিতে কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকে। আমি এই জন্য এই কবিতাটি একটু ডিটেলসে যাব। যে শুরুই হয়েছে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। হ্যাঁ, এই যে শুরুতেই হয়তো এই প্রশ্নটা নিয়ে আসতে পারে যে অরিন্দম শব্দটির অর্থ কী, অরিকে দমন করে যে, এবং প্রত্যেকটা শব্দের অর্থ যদি বুঝে বুঝে পড়া হয় তাহলে এই কবিতাটা থেকে কিন্তু প্রশ্নের উত্তর করা মোটেই কঠিন না, একেবারেই কঠিন না, একেবারেই ভয় পাওয়ার মতো কিছু নাই। আমি একটু যাই, যেহেতু এখানে কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার হয়েছে এই জন্য কবিতাটাতে আমি একটু ডিটেলসে যাব, কারণ তোমাদের ভয়টা আমি কাটাতে চাই এখান থেকে। যে এতক্ষণে অরিন্দম কহিলা বিশদে, জানিনু কেমনই লক্ষণ পশিল রক্ষপুরে। এই যে পশিল শব্দটার মানে যদি আমরা এখানে ধরে নিই, পশিল মানে প্রবেশ করে, রক্ষপুরে মানে রাক্ষসপুরে, এই শব্দগুলো যদি আমরা মাথার ভেতরে রাখি তাহলে কিন্তু খুব সহজে বের করে ফেলা সম্ভব যে কেউ একজন বলছে যে অরিন্দম। অরিন্দম এখানে কাকে বলা হয়েছে জিনিসটা মাথায় রাখতে হবে, যে মেঘনাদকে বলা হয়েছে অরিন্দম, এবং মেঘনাদ হচ্ছে রাবণ পুত্র। আমরা সবাই ছোটবেলায় থেকেই কিন্তু রামায়ণের ঘটনাটা জানি, যে সীতাকে অপহরণ করে নিয়ে এসেছিল রাবণ, রাক্ষসপুরীতে বন্দি রেখেছিল। এরকম ছোটোভাবে উপেন্দ্র কিশোর রায়ের সেই রামায়ণ আমরা কিন্তু সবাই পড়েছি। মূলত সেই ঘটনা থেকেই, মেঘনাদবধ কাব্য থেকেই কিন্তু এই বিভীষণের প্রতি মেঘনাদ নেওয়া হয়েছে। এখানে মূলত আসলে মেঘনাদের যে দেশপ্রেম, দেশাত্মবোধ এবং বিভীষণের যে বিশ্বাসঘাতকতা, সেই বিষয়টাকেই কিন্তু আসলে এখানে তুলে ধরা হয়েছে। এবং লক্ষণ, রাম এবং লক্ষণ যাকে আমরা ধর্মপুত্র বলি, তাদের যে প্রতারণা এবং প্রতারণার আশ্রয় নিয়ে যে মেঘনাদকে পরাজিত করবার একটা প্রয়াস, সেটাকেই মূলত এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তারপরে এখানে রাবণ কে ছিল, মেঘনাদ কে ছিল, মূলত রাবণের পুত্র মেঘনাদ কে ছিল, এবং মেঘনাদের যে বলা হয় যে মেঘনাদকে সম্মুখ যুদ্ধে কখনোই পরাজিত করা সম্ভব না, এবং সেই প্রয়াস থেকেই কিন্তু রাম এবং লক্ষণ এক ধরনের ছলনার আশ্রয় নেয়। এবং বলা হয়ে থাকে যে আমরা অনেক সময় বলি যে ঘরের শত্রু বিভীষণ। এই সেই বিভীষণ যে আসলে মেঘনাদকে যখন বলা হলো যে সম্মুখ যুদ্ধে তাকে পরাজিত করা সম্ভব নয়, তখন কিন্তু বিভীষণের মধ্য দিয়ে যে প্রতিদিন মেঘনাদ যুদ্ধে যাবার আগে যে সে নিকুম্ভিলা যজ্ঞাগারে যে পূজা দিত, প্রার্থনা করত, সেই নিকুম্ভিলা যজ্ঞাগরে যেয়ে কিন্তু তাকে একেবারে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হয়। অথচ যুদ্ধবিদ্যায় কিন্তু বলা আছে নিরস্ত্র যোদ্ধা, শিশু এবং নারীর উপরে কখনোই অস্ত্র ধারণ করা যাবে না। বিভীষণ যখন বলে যে রাঘবের দাস আমি, তখন কিন্তু মেঘনাদ ভীষণ রকম মানে অবাক হয় যে তুমি রাঘবের দাস, অথচ তোমাকে এই দেশ, এই রাবণ, তোমার ভ্রাতা, সবাই এই আলো হাওয়ায় তুমি বেড়ে উঠেছ, অথচ তার সাথে তুমি বিশ্বাসঘাতকতা করছো, তুমি শত্রুকে নিয়ে এসে পথ দেখাচ্ছ নিজের দেশের। এই যে মেঘনাদের যে কথাগুলো, প্রত্যেকটা কথাই কিন্তু দেশপ্রেমমূলক, মূলত সেই কথাগুলো কিন্তু উঠে এসেছে এখানে। তারপরে মেঘনাদ আবার বলে যে কি, হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস কহতাত সহিব কমনে। যে সে বিভীষণকে বিভিন্নভাবে ফেরানোর চেষ্টা করে। কখনো বলে যে তুমি রাঘবের দাস কি করে হয়, এই আলো হয় বেড়ে উঠেছ। কখনো সে বলে যে সবাই জানে যে নিরস্ত্রের উপরে কখনো অস্ত্র ধারণ করতে নাই, তুমি কিভাবে সেই অস্ত্র ধারণ করছো। কিন্তু বিভীষণ কিন্তু তার জায়গা থেকে, তার বিশ্বাসঘাতকতার জায়গা থেকে কখনোই সরে আসে না। এই যে কথাগুলো, এবং মেঘনাদ শেষ পর্যন্ত খুব অবাক হয়ে যায় যখন সে বলে যে রাবণ অন্যায় করছে, সেই অন্যায়ের বিচারের জন্য সে বাইরে থেকে বহিঃশত্রুর আগমন ঘটায় নিজের দেশে।
তখন সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যায় কিন্তু মেঘনাদ। এবং মেঘনাদ ওখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে যে খুব অন্ধকার রাত্রেবেলায় একদম বজ্র পড়লে যেরকম শব্দ হয় সেই রকমভাবে তার কণ্ঠটাকে সে করে বলে যে তুমি রাঘবের দাস, এটা তুমি কি বললে? যে মানুষ নিজের দেশের জন্য পরকে, নিজের দেশের পথটাকে চোরকে দেখিয়ে দেয়, তার চেয়ে দুরাচার আর পৃথিবীতে কেউ হতে পারে না। এবং সে নীচ, সে দুর্জন। খুব সুন্দর করে এখানে বলা হয়েছে যে খুব সুন্দর করে শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। এই যে চমৎকার কথা। তারপরে আবার আসছে যে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে। যে এখানে প্রশ্ন আসতে পারে যে কার কথা শুনে এরকম মেঘনাদের মরবার ইচ্ছা হয়েছিল। তখন সেখানে খুব সুন্দরভাবে তোমরা অনুধাবনমূলকে উত্তর করবে যে কার কথা শুনে তার মরার ইচ্ছা হয়েছিল, কেন আসতে পারে এখান থেকে, কি কেন এই উক্তিটি করেছে, এরকম নানা কথা আসতে পারে। এখান থেকে যে কোনো একটা কবিতার লাইন তুলে দিয়ে বলতে পারে যে এটা কোন প্রেক্ষাপটে এই লাইনটি উঠে এসেছে। খুব গুরুত্বপূর্ণ একটা কবিতা তোমাদের জন্য, যেহেতু দেশাত্মবোধক, দেশমূলক এবং প্রত্যেকটা শব্দের অর্থ যদি তুমি বুঝে পড়ো তাহলে এই কবিতাটার চেয়ে সহজ কবিতা কিন্তু আর নেই। তারপরে পাঠ পরিচিতি অংশে যে দেখবে এই কবিতার অনেকগুলো তথ্য আছে, শব্দার্থ টিকা যে দেখবে অনেক কিছু তথ্য আছে যে মেঘনাদ বধের কোন পর্ব থেকে এটা নেওয়া হয়েছিল, তারপরে মেঘনাদ বধ কাব্যটা কতটা স্বর্গে ছিল, তারপরে এটা কোন ছন্দে রচিত, অক্ষরবৃত্ত ছন্দে রচিত এবং কত মাত্রা রয়েছে, কোন ধরনের পর্ব রয়েছে, সমস্ত জায়গা থেকে কিন্তু ছোট ছোট অনেক প্রশ্ন করবার অবকাশ রয়েছে, বিশেষ করে জ্ঞানমূলক ক্ষেত্রে যে অনেক ধরনের প্রশ্ন কিন্তু এখানে হতে পারে। অনুধাবনের ক্ষেত্রে যে কোনো একটা কবিতার লাইন তুলে দিল যে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছে মরিবারে, তারপরে যে আসতে পারে নাহি শিশু লঙ্কা পড়ে শুনি না হাসিবে, এই কথা কোন কথা শুনে কেন হাসবে, যে নিরস্ত্র যোদ্ধার উপরে কখনো অস্ত্র ধারণ করা যায় না, নারী শিশুর উপরে কখনো অস্ত্র ধারণ করা যায় না। এরকম প্রত্যেকটা জায়গা থেকে ছোট ছোট অনেক প্রশ্ন করবার অবকাশ আছে। তবে এখানে ভয়ের কিচ্ছু নাই, কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই কবিতাটা হচ্ছে মূলত আসলে দেশপ্রেমমূলক, দেশাত্মবোধক একটা কবিতা। এবং আমাদের বাংলা সাহিত্যের সবচেয়ে বিখ্যাত যে মহাকাব্যটা মেঘনাদ বধ কাব্য, এবং সবচেয়ে সফল মহাকাব্য বলা হয় কিন্তু মেঘনাদ বধ কাব্য। আরও অনেক মহাকাব্য পরে অনেকেই লিখেছে, কিন্তু মেঘনাদ বধ কাব্যের মতো মহাকাব্য আর একটাও কিন্তু বাংলা সাহিত্যে নেই। এমনকি রবীন্দ্রনাথের ঠাকুর পরিবারে বলা হতো বাংলা সেই পারবে যে মেঘনাদ বধ কাব্য পড়তে পারবে। তার মানে কিছু কঠিন কঠিন শব্দ এখানে আছে, যদি তোমরা সেগুলো বুঝে বুঝে পড়ো তাহলে এই কবিতাটা থেকে উত্তর করা কোনোভাবেই কঠিন কিছু হবে না আশা করি। আর অবশ্যই প্রয়োগ আর উচ্চতর দক্ষতার ক্ষেত্রে এখানে অবশ্যই যদি কোনো উদ্দীপক দিয়ে থাকে সেটা অবশ্যই আসবে হচ্ছে দেশপ্রেমমূলক কিছু একটা নিয়ে, বোঝাই যায় স্বাভাবিক। সেটার সাথে তুমি উদ্দীপকটার সাথে কবিতাটাকে লিঙ্ক আপ করে দিতে পারলে কিন্তু তুমি মোটামুটি সুন্দরভাবে এখান থেকে উতরে যেতে পারবে এই কবিতাটা নিয়ে। আশা করি এরপর থেকে আর এই কবিতাটা কঠিন লাগবে না কারো। এরপরে আসি আমরা বিভীষণের প্রতি মেঘনাদ, এরপরে আসি আমরা ঐকতান। আমরা জানি সবসময়, আমি গদ্য ক্লাসেও বলেছি যে রবীন্দ্রনাথ, তারপর নজরুল, আর কবিতার ক্ষেত্রে অবশ্যই আমাদের দিকপাল যে বাংলা সাহিত্যের সব ক্ষেত্রে যার হাত দিয়ে আধুনিকতা এসছে, মাইকেল মধুসূদন দত্ত, এগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপরে যাই রবীন্দ্রনাথের কবিতা ঐকতান। রবীন্দ্রনাথের এই কবিতাটা কিন্তু রবীন্দ্রনাথ অনেকটা আত্মসমালোচনা করেছেন, খুব কম কবির মধ্যে কিন্তু এটা পাওয়া যায়। এই যে এই বিশেষত্বটুকু কিন্তু মাথায় রাখতে হবে রবীন্দ্রনাথের, যে রবীন্দ্রনাথ তার এই কবিতাটায় আত্মসমালোচনা করেছেন। আত্মসমালোচনাটা কিভাবে করেছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলি কারণ বিশ্বের অনেক বিষয়কে তিনি, বিশ্ব মননের অনেক বিষয়কে তিনি ধারণ করেছেন, কিন্তু তিনি নিজেই বলেছেন তিনি অনেক বিষয়কে ধারণ করেছেন কিন্তু সবটুকু কিন্তু তিনি ধারণ করতে পারেননি। তিনি অনেক কিছু, তিনি কবিতার শুরুতেই লিখেছেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি, নিজেই স্বীকার করেছেন যে আসলে একজন মানুষের জীবন এত ক্ষুদ্র, কখনোই অনেক কিছু জানা সম্ভব হয় না। যেখানে নিউটনই বলেছেন আমরা জ্ঞান সমুদ্রের নুড়ি কুড়িয়েছি আর আমরা তো সাধারণ মানুষ, রবীন্দ্রনাথও সেই অনেক বড় কবি কিন্তু একজন মানুষ বই তো আর কিছু নয়। কাজে তিনি শুরুই করেছেন কবিতাটা বিপুলায় পৃথিবীর
কতটুকু জানি। তারপরে তিনি আবার নিজের বিশেষত্বটুকুও তুলে ধরেছেন যে আমি অনেক কিছু জানার চেষ্টা করি, সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, আমি ভ্রমণ বৃত্তান্ত পড়ি, সেখান থেকে নতুন নতুন জিনিস আমি নিজের সংগ্রহে আনি, আবার সারা পৃথিবীর যেখানে যে বড় বড় ঘটনা ঘটে সেগুলো আমি আমার সাহিত্যে তুলে আনি। তার মানে অনেক কিছু সম্পর্কে হয়তো তিনি জানেন, কিন্তু সবটুকু কখনোই জানেন না। তাকে বিশ্বকবি বলা হলেও তিনি নিজেই নিজের সমালোচনা করেছেন যে তিনি বিশ্বের অনেক কিছুকে ধারণ করেছেন, কিন্তু নিজের দেশের একেবারে প্রান্তজন যে মানুষ, প্রান্তে যারা বাস করে, তাদের কথাকে তিনি তুলে আনতে পারেননি। এটা একেবারেই সত্যি কথা। রবীন্দ্রনাথ নিজের কবিতায় লিখেছেন, বাট একটা কবিতাতেই উনি শুধু এবার ফেরাও মোরে কবিতাতে কিছু কথা তিনি লিখেছেন, দু একটা ছোট গল্প ছাড়া আসলে রবীন্দ্র সাহিত্যে এই প্রান্তিক মানুষগুলোকে খুব একটা দেখা যায় না। সেই আত্মসমালোচনা মূলত তিনি এই ঐকতান কবিতায় করেছেন, এবং তিনি খুব সুন্দরভাবে করেছেন যে অনেক কিছু তিনি ধারণ করেছেন, কিন্তু সমাজের ক্ষুদ্র অংশে যাদের বাস, একেবারে ক্ষুদ্র অংশে যাদের বাস, তাদের কথা তিনি তার কবিতার মধ্যে, তার সাহিত্যের মধ্যে তিনি তুলে আনতে পারেননি। খুব সুন্দর করে এখানে তিনি লিখেছেন, অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। তিনি সমাজের উচ্চ মঞ্চে বসেছেন ঠিকই, এবং সেটাকে তিনি একটা সংকীর্ণ জানালার সাথে, একটা ক্ষুদ্র জানালার সাথে তুলনা করেছেন। কিন্তু সেই জানালা দিয়ে তিনি সমাজের ওই যে বৃহৎ যারা, সেই কামার কুমার তাঁতি জেলে যারা এই সভ্যতার হাল ধরে রেখেছে, তাদেরকে দেখেছেন, কিন্তু তাদের খুব কাছে যে তিনি কিন্তু তাদেরকে দেখতে পারেননি। এই যে তাদের সীমাবদ্ধতা, মূলত এই সীমাবদ্ধতাটুকুই তিনি তার কবিতার মধ্যে, ঐকতান কবিতার মধ্যে তুলে ধরেছেন। হ্যাঁ, তিনি হয়তো গেছেন ওই প্রান্তজনের কাছে, কিন্তু তাদের জীবনযাপনটা তিনি, জমিদারি সূত্রে আমরা জানি যে তাদের জীবনযাপনটা তিনি খুব দূর থেকে দেখেছেন। আর যেহেতু তার সমাজের উচ্চ মঞ্চে বাস, সেহেতু ওই যে প্রান্তজনেরা, প্রান্তিক মানুষেরা কিন্তু তাকে খুব একটা নিজেদের মানুষ বলে গ্রহণ করে নেয়নি। এই যে তার যে সীমাবদ্ধতাটুকু, ক্ষুদ্রতাটুকু, সেটাকে তিনি কোনোভাবেই কিন্তু ওভারকাম করতে পারেননি। যার ফলে তিনি বলেছেন, মহৎ সাহিত্য তখনই হয় যখন সেই সাহিত্য সত্যিকারের জীবনের সাথে যোগ করা সম্ভব হয়। যেহেতু তিনি ওই প্রান্তিক মানুষের সাথে মিশে যেতে পারেননি, সমাজের উঁচু আসনে বসে একেবারে জানালা দিয়ে ক্ষুদ্র একটা গণ্ডি থেকে তিনি ওই জীবনকে দেখেছেন, সেহেতু তিনি ওই জীবনের সাথে নিজের জীবনকে যোগ করতে পারেননি। ফলে ওদেরকে নিয়ে তিনি খুব একটা সাহিত্য রচনা করেননি। তিনি নিজেই বলেছেন যে সাহিত্য যে জীবনের সাথে যোগ না ঘটে, সংযোগ না ঘটে, সে সাহিত্য আসলে কখনো মহৎ সাহিত্য হয় না। এবং সেই জন্য এই যে তার যে অপূর্ণতা, এই যে তার অপরিতৃপ্তি, এটাকেই তিনি মূলত তুলে ধরেছেন এই ঐকতান কবিতায়। তিনি অনেক পথে গিয়েছেন, বিচিত্র পথে গিয়েছেন, কিন্তু খুব সুন্দর করে এখানে তিনি লিখেছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। যে নানা পথে গেছে তার কবিতা, নানা বিষয়কে নিয়ে লিখেছে, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে সেই বাদল দিনে মানুষের মনের ভাব কী হয়, সব কিছু তিনি লিখেছেন, কিন্তু অনেক কিছু লিখেছেন, কিন্তু সব কিছু লিখতে পারেননি। এবং কবি আশা করেছেন এটুকু, প্রথম অংশে তার যে এই যে অপরিপূর্ণতার কথা কবিতার প্রথম অংশে, সেই বিষয়টুকু উঠে এসেছে। দ্বিতীয় অংশে তিনি করেছেন যে তিনি আশা করছেন একজন অনাগত কবির, যে কবি এসে এই যে মাটির কাছাকাছি যে মানুষগুলো আছে তাদের কথা বলবে। আমরা জানি যে পরবর্তীতে পল্লীকবি জসিমউদ্দিন কিন্তু এই মাটির মানুষের কথা লিখেছেন। রবীন্দ্রনাথ বলেছেন তিনি এমন একজন কবির আশা করে আছেন বা পথ চেয়ে বসে আছেন, যে কবি ওই যে মাটির কাছাকাছি থাকা যে মানুষগুলো, তাদের কথা নিয়ে কবিতা লিখবে, তাদের মনের যেসব বেদনার কথা, দুঃখের কথা, সেইগুলোকে তাদের সাহিত্যে তুলে ধরবে। খুব সুন্দর করে এখানে লিখেছে, সে কবির বাণী লাগি কান পেতে আছি, এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। নির্বাক মন, এই কথাটা কিন্তু ধরবার বিষয়। নির্বাক মনটা কি, যে এইসব সমাজের প্রান্তজনে যারা, প্রান্তে যারা বাস করে, তারা নিজেদের কথা আসলে নিজেরা ঠিকমতো বলতে পারে না। এই যে বলতে না পারার অক্ষমতাটুকু, এটাকে কবি নির্বাক মন হিসাবে তুলনা করেছেন। তার মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। এই যে তাদের যে জীবন, যে নিরানন্দ মানে আনন্দহীন যে জীবন, সেই জীবনকে আনন্দে পরিপূর্ণ করে তোলবার জন্য কবি একজন
অখ্যাত কবির বাণীর জন্য কান পেতে আছেন এবং আহ্বান করছেন যে সেই কবি এসে এই যে প্রান্তিক মানুষ যারা সভ্যতার চাবিকাঠিকে একেবারে ধরে রেখেছে তাদের কথা বলবে। এবং কবি খুব সুন্দর করে শেষে একটা লাইন লিখেছে, ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি। যে একেবারে আমাদের সবচেয়ে কাছের মানুষ, এই যে সভ্যতার চাষা, কামার, কুমার, জেলে, তাঁতি, একেবারে সবচেয়ে কাছের যে মানুষগুলো, সেই মানুষগুলোর কথা যেন কবি ওই কবির মাধ্যমে শুনতে পারেন। খুব সুন্দর করে এই কবিতায় কবির প্রথম অংশে আসলে বলেছেন তার অপরিপূর্ণতার কথা, তার সীমাবদ্ধতার কথা, এবং দ্বিতীয় অংশে তিনি কিন্তু বলেছেন একজন কবির জন্য তিনি কান পেতে আছেন যে কবি এই মানুষের কথাগুলোকে একেবারে সাহিত্যের মধ্যে তুলে নিয়ে আসবেন। খুব সহজ, যে যদি আমরা বলি যে রবীন্দ্রনাথের আত্ম উপলব্ধিমূলক কবিতা এটা, বা আত্মসমালোচনামূলক কবিতা, খুব সুন্দরভাবে এই বিষয়গুলো যদি মাথায় রাখা যায়, প্রশ্ন যেখান থেকে আসুক, যেভাবে আসুক, আমার মনে হয় পারা যাবে। এবং রবীন্দ্রনাথের কবিতা আমরা জানি যেটা আসলে একটু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কাজে এই বিষয়গুলো যদি তোমরা পড়ে ফেলো পারা যাবে ইনশাল্লাহ। যে জীবনের সাথে জীবনের যোগ বলতে কি বুঝিয়েছেন, মহৎ সাহিত্য, নির্বাক মন, এই যে কিছু ছোট ছোট বিষয় আছে, এই বিষয়গুলো যদি মাথার ভিতরে নিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় না যে ঐকতান কবিতায় খুব একটা ঝামেলা হবে। এটা কোন ছন্দে অক্ষরবৃত্ত ছন্দ রচিত, এই ছন্দগুলো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো যদি তাহলে জ্ঞানমূলক প্রশ্ন পারা যাবে। কবিতার লাইন থেকে আসবে হচ্ছে অনুধাবনমূলক, আর উচ্চতর দক্ষতার প্রয়োগ আসবে উদ্দীপক এবং কবিতার সাথে মিল রেখে নিশ্চয়ই কোনো বিষয় থেকে। কাজেই খুব একটা জটিল কিছু বা কঠিন কিছু হওয়ার কথা না। অবশ্যই যে দুইটা কবিতা আমরা প্রথমে যে পড়লাম, বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতানে, দুইটা কবিতা অবশ্যই 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 তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাধারণত এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসেই। আচ্ছা, এরপরে আমরা যাব সাম্যবাদী, নজরুলের সাম্যবাদী কবিতা। তোমরা সবাই জানো নজরুলের কবিতা মানেই হচ্ছে বিপ্লব, বিদ্রোহ, সমাজের যেখানে অসঙ্গতি সেখানেই আসলে নজরুল। হ্যাঁ, যে সেটা নারী বিদ্বেষ, বৈষম্যমূলক আচরণ হোক, ধনী দরিদ্র শ্রেণী বিভাজন হোক, যেখানেই আসলে অসমতা, অসঙ্গতি, সেখানেই নজরুলের আসলে বিদ্রোহটা। এটাও মূলত সাম্যবাদী কবিতা, মূলত আসলে আমাদের ভেতরে যে ধর্মের যে বৈষম্য, সেই বৈষম্যটাকে আসলে তুলে ধরা হয়েছে। যে আমাদের সবচেয়ে বড় পরিচয় সমাজে আমরা মানুষ, এই পরিচয়টাই যেন সবচেয়ে আগে, সবার আগে মানুষ প্রধান পরিচয় হয়ে ওঠে, সেই কথাটুকুই নজরুল আসলে তার সাম্যবাদী কবিতায় বলেছেন। এবং খুব সুন্দর করে যে তিনি বলেছেন, কে তুমি, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। এই যে তুমি কে, আসলে আমরা যখন মানুষের সাথে মানুষের কথা বলি কখনোই কিন্তু আমাদের ভেতরে আনি না যে আসলে তুমি ধর্মে কি, তুমি হিন্দু, তুমি মুসলমান, কখনোই কিন্তু সেই বিষয়গুলোকে আনি না। আনি যে তুমি একজন মানুষ, তোমার সাথে আমার আত্মিক মিলটা কতটুকু হয়। আত্মিক মিল যেখানে হয়, আমাদের বন্ধুত্বটা, আমাদের সম্পর্কটা সেখানেই গাঢ় হয়ে ওঠে। কখনোই আমরা বিবেচনায় আনি না আমার ধর্ম কি, আমি কোন দেশি, এগুলো কিছুই বিবেচনায় আনি না। নজরুল কিন্তু সেই বিষয়টাকেই তুলে ধরেছেন যে তুমি কি, তোমার ধর্ম কি, এইটা আসলে সবচেয়ে বিবেচনার বিষয় না। সবচেয়ে বড় বিবেচনার বিষয় হচ্ছে তুমি একজন মানুষ এবং তোমার সাথে আরেকজন মানুষের সম্পর্ক। আমরা নানা রকম, প্রত্যেকটা ধর্মের নিজস্ব ধর্মগ্রন্থ আছে, আমরা যদি সেগুলোও বিশ্লেষণ করে দেখি কখনোই আমরা দেখব না যে কোনো ধর্মগ্রন্থের ভেতরে বলা আছে যে তুমি মিথ্যা কথা বলো, তুমি চুরি করো, তুমি অসৎ পথে চলো, বরং প্রত্যেকটা ধর্মগ্রন্থের মর্মবাণী, মূল বাণী কিন্তু একই, সৎ পথে চলো, সত্য কথা বলো। কাজেই কুরআন, বেদ, পুরাণ, বাইবেল, এগুলো হ্যাঁ প্রত্যেকে তার ধর্মকে পালন করব, কিন্তু সবার আগে আমরা আমাদের মনুষ্যত্বের যে পরিচয়, সেই পরিচয়টাকেই বড় করে তুলে ধরব। এবং খুব সুন্দর করে এখানে বলেছেন, জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ, কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানি ছসুল, দোকানে কেন এ দর কষাকষি,
পথে ফোটে তাজা ফুল। যে আমরা দোকানে যেয়ে অনেক দূরে যেয়ে আমরা ফুল সংগ্রহ করতে যাই, অথচ আমাদের পাশেই যে সুন্দর একদম তরতাজা সুগন্ধি ফুল ফুটে আছে সেটাকে আমরা দেখি না। আসলে সব ধর্মের উৎপত্তি আমাদের অন্তরের ভেতরে। অন্তরই হচ্ছে সমস্ত ধর্মের উৎস। আমরা ধর্মকে খুঁজতে যেয়ে কখনো সেই মক্কা, মদিনা, বৃন্দাবন, কাশী, গয়া নানা জায়গায় যাই। আসলে কোনো দরকার হয়তো যার যার ধর্ম অনুযায়ী আছে, কিন্তু সব ধর্মের উৎপত্তি হচ্ছে আমাদের অন্তর, আমাদের চিন্তা, আমাদের চেতনা। আমি যদি আমার চিন্তা চেতনায় মনুষ্যত্বকে ধারণ করি, সৎ সুন্দর মঙ্গলকে ধারণ করি, তাহলে ধর্ম খুঁজতে আমাদের মক্কা, মদিনা বা কাশী, বৃন্দাবন, জেরুজালেম, গয়া যাওয়া লাগবে না। নজরুল আসলে এই কবিতায় এই কথাগুলোই বলছেন খুব সুন্দর করে। তিনি কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। যে তোমার হৃদয়ের ভেতরেই তিনি আসলে হাসছেন বসে, তোমার সৃষ্টিকর্তা তোমার অন্তরের ভেতরেই আছে। তারপরে খুব সুন্দর করে শেষ কথা আমরা সবাই জানি যে মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবার নাই। যে মন্দির বলো, মসজিদ বলো, সব কিছুর উৎস হচ্ছে হৃদয় ভূমি। এখানেই যত ধর্মের উৎসব, এবং এখানেই এসে সব কিছু। হেরা পর্বতের গুহায় আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন, শাক্যমুনি ঘর ছেড়েছিলেন ধর্মের খোঁজে। এরকম নানা আছে, কিন্তু প্রত্যেকে যে ধ্যান করে সেই হৃদয়ের ভেতরেই আসলে তার সৃষ্টিকর্তাকে খোঁজ করেছেন। এবং শেষ কথায় কিন্তু শেষ লাইন দুটোয় নজরুল কিন্তু সেটা খুব সুন্দর করে বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় মন্দির কাবা আর নাই। খুব সুন্দর একটা কবিতা, সাম্যবাদীর কবিতা, যে সমস্ত ধর্মই আসলে মানুষের অন্তরের ভেতরে। সুন্দর করে যদি পড়ো, এবং এখানে যে শব্দার্থ টিকাগুলো আছে সেগুলো পড়ো, সেখান থেকে দেখা যাবে জ্ঞানমূলক প্রশ্ন আসছে। আবার পাঠ পরিচিতি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কত খ্রিস্টাব্দে, সবগুলো তথ্য কিন্তু এখানে আছে। কাজে যদি একটু পড়ো তাহলে এখান থেকেও উত্তর করাটা তোমাদের জন্য একেবারেই সহজ। আর নজরুলের কবিতার মূল বিষয়গুলো কিন্তু তোমরা জানো, সাম্যবাদ। আর সাম্যবাদী কবিতায় এখানে কিন্তু আসলে ধর্মের যে অসমতা, সেই অসমতাটাকে দূর করে একটা সমতার চিন্তা করেছেন, তার চেতনায় এনেছেন, নজরুলের চেতনায় এনেছেন, এবং হৃদয়ই হচ্ছে সবচেয়ে পবিত্র ভূমি, সেটাকে তিনি উপস্থাপন করেছেন এখানে। এই বিষয়গুলো মাথায় রাখলে মনে হয় সাম্যবাদী কবিতা থেকে উত্তর করাটা খুব একটা কঠিন হবে না। গেল আমাদের 3 নম্বর কবিতা সাম্যবাদী। এরপরে আমাদের 4 নম্বর, এই পৃথিবীতে এক স্থান আছে, জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কবিতা এর আগে যদি তোমরা পড়ে থাকো, যদি পাঠ্যসূচিতে থেকে থাকে, তাহলে দেখবা যে ওখানে জীবনানন্দ দাশের কবিতা মানেই হচ্ছে প্রকৃতি এবং সেই সমান্তরালে মানুষের জীবন। এখানেও এই পৃথিবীতে এক স্থান আছে, সেই স্থানটি হচ্ছে আমাদের এই দেশ। সেই জীবনানন্দ দাশের কবিতার মানেই হচ্ছে শঙ্খচিল, তারপরে জারুল, কাঁঠাল, কিছু কমন অনুষঙ্গ, বাংলার প্রকৃতি, সেই সবগুলো জিনিস কিন্তু এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতাটির মধ্যে আছে। যে তবে এই জন্মভূমিকে, এইকে সবচেয়ে সুন্দর এবং করুণের সাথে তিনি তুলনা করেছেন। এবং সেই প্রকৃতির বর্ণনা উঠে আসছে, মধুকুপি ঘাস, কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল, সমস্ত নাটার রঙের মতো অরুণ, সূর্য যাচ্ছে, বারুণী যে জলের দেবতা, তারপরে নদীমাতৃকে বাংলাদেশের বর্ণনা আসছে। তার গতানুগতিকভাবে যা সাধারণত জীবনানন্দ দাশের কবিতায় থেকে থাকে, যে গতানুগতিক নদীমাতৃক বাংলাদেশের বর্ণনা এসছে। লক্ষ্মী প্যাঁচা একটা কমন অনুসর্গ কিন্তু জীবনানন্দ দাশের কবিতায়। এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম জীবনানন্দ দাশের কবিতায়, সবগুলো কিন্তু জীবনানন্দ দাশের কবিতার একটা কমন অনুসর্গ। তারপরে এবং সবশেষে যেটা, যে এই দেশের প্রকৃতি উঠে এসেছে, নদী উঠে এসেছে, এবং শেষ পর্যন্ত উঠে এসেছে নারী। যে প্রকৃতির সমান্তরালে, নদীর সমান্তরালে নারীও একটা অনিবার্য অনুষঙ্গ হিসাবে জীবনানন্দ দাশের কবিতায় উঠে এসেছে খুব সুন্দরে। সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের পর, শঙ্খমালা নাম তার, এই বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে তারে আর তুমি খুঁজে পাবে না কো। অনিবার্য অনুষঙ্গ হিসাবে যে এই নদী, নারী সব প্রকৃতির সমান, একই সমান্তরালে চলে যাচ্ছে, অনিবার্য অনুষঙ্গ হিসাবে এগুলো উঠে আসছে। বিশালাক্ষী দিয়েছিল বা দেবী দুর্গা
বিশালক্ষী যার, দেবী দুর্গাকে বলা হয়েছিল, দেবী দুর্গার আশীর্বাদে হয়তো এই শঙ্খমালা এই বাংলায় জন্মগ্রহণ করেছে। অনিবার্য অনুষঙ্গ হিসাবে উঠে এসেছে এগুলো। নীল বাংলার ধান ঘাস এবং ওই দেবী দুর্গার আশীর্বাদে হয়তো সেই বাংলায় জন্মগ্রহণ করেছে। খুব স্বাভাবিক, জীবনানন্দ দাশের কবিতার হয়তো অন্তর্নিহিত তাৎপর্য একটা থেকে থাকে, তবে তোমাদের যে পাঠ্য আসলে সেখানে ওইরকম অত কঠিন অত জটিল কোনো কিছু নেই, খুব সহজ এবং খুব সহজে ব্যাখ্যা করবার মতো বিষয়গুলোই এখানে উঠে এসেছে। কাজেই এই কবিতাটাও আমি বলবো যে অন্য কবিতাগুলোর চেয়ে বরং আরও এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতাটি আরও বেশি সহজ। আচ্ছা, এরপরে আসি আমরা তাহারেই পরেমনে কবিতাটি। তাহারেই পরেমনে কবিতাটি পড়বার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ব্যক্তি সুফিয়া কামালকে আমাদের জানতে হবে। ব্যক্তি সুফিয়া কামালকে না জানলে কিন্তু এই তাহারেই পরেমনে কবিতাটিকে আমরা খুব সহজে ব্যাখ্যা করতে পারবো না। ব্যক্তি সুফিয়া কামালের যে জীবন, সেই জীবনের খানিকটা অংশ জানতে হবে। কবিতাটার মধ্যে আমরা দেখেছি যে কবি এবং কবি ভক্তের মধ্যে কথা হচ্ছে। কথোপকথনে আমরা দেখতে পাই যে কবি প্রকৃতিতে বসন্ত এসেছে ঠিকই, কিন্তু কবি সে বিষয়ে একেবারেই সজাগ না, সচেতন না। কবি কেমন যেন উদাস, অথচ ঋতুরাজ বসন্ত এলেই কবিরাদের কিন্তু কবিতা লেখার একটা ধুম পড়ে যায়, তাকে বরণ করবার একটা মহা ধুমধামে বরণ করবার একটা সাড়া পড়ে যায়। কিন্তু এই কবির মধ্যে সেরকম কিচ্ছু দেখা যাচ্ছে না, এবং পুরো কবিতাটা জুড়ে কিন্তু এরকমই যে আমের মুকুল, সমস্ত উপকরণ বসন্তের যে সমস্ত কিছুর কথা বলা হচ্ছে। কিন্তু কবি এ বিষয়ে মোটেই সচেতন না, বরং উদাস। সে বলছে কখনো তরিতার এসেছে কি, বেজেছে কি আগমন গান, জানি নাই শুনিনি রাখিনি, সন্ধ্যা, এরকম নানা কথায় সে কবি ভক্ত। এবং কবি ভক্ত অবাক হয়ে যাচ্ছে যে তুমি কেন, বসন্ত এসেছে তাকে বরণ না করে তুমি কেন এখনও উদাস। এই যে তাদের মধ্যে কথোপকথন, কবির উদাসীনতা আর কবি ভক্তের ব্যাকুলতা, তুমি কেন উদাস, পুরো কবিতাটি জুড়েই কিন্তু এইটুকু। এবং শেষ দিকে এসে, শেষ প্যারাটায় এসে কিন্তু বলা হয় যে এই কবিতাটায় একটা নাটকীয় মোড়, যে হঠাৎ করে কবিতার কারণটা বলে যে প্রকৃতিতে বসন্ত এসেছে ঠিকই, কবি কেন সেই বসন্তের উপরে বিমুখ। এবং কবি বলে যে যে শীত চলে গেছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, চলিয়া গিয়াছে ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। যে শীত চলে গেছে, সেই শীতেকে কবি কোনোভাবেই ভুলতে পারছে না। এই যে সে ভুলতে পারছে না, এই ভুলতে না পারার যন্ত্রণা থেকেই সে আসলে বসন্তকেও বরণ করে নিতে পারছে না। আসলে এখানে প্রকৃতির অন্তরালে এসেছে ব্যক্তি সুফিয়া কামাল, এটা সবসময় মাথায় রাখতে হবে। এই ঘটনাটুকু জানলে কিন্তু কবিতাটি খুব সহজ হয়ে যাবে যে ব্যক্তি সুফিয়া কামাল যে যখন তার ব্যক্তি জীবনে প্রথম হাজবেন্ড যখন মারা যায়, যখন সে আবার দ্বিতীয়বার তাকে স্বাভাবিক পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্যে চেষ্টা করা হয়, তখন তার যে মনোভাব, সেই মনোভাবটাই আসলে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন কবি, যে তাকে সে যে চলে গেছে তাকে সে কোনোভাবেই ভুলতে পারছে না। তার যে না ভুলতে পারার যন্ত্রণাটুকু, সেই যন্ত্রণাটুকুই এখানে উঠে এসেছে। এবং খুব সুন্দর করে শেষের দিকে লেখা আছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। যে খালি হাতে, শূন্য হাতে কুহেলি উত্তরি তলে, কুয়াশাময় একটা দিকে, যেটা অস্পষ্ট ওই জগৎ, সেখানে চলে গেছে, তাকে কবি কোনোভাবেই ভুলতে পারছে না। এবং সেই ভুলতে না পারার বেদনা থেকেই এই কবিতাটি আসলে মূলত লেখা। এই যে ব্যক্তি সুফিয়া কামালের এই ঘটনাটুকু মনে রাখলেই আসলে এই কবিতাটা বুঝবার জন্য তোমাদের খুব সহজ হয়ে যাবে, ভীষণ সহজ হয়ে যাবে, এবং তখন লিখতে পারাটাও তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। শব্দার্থ টিকা তো অবশ্যই পড়তে হবে, তবে এখানে খুব জটিল কঠিন শব্দার্থ আসলে কিছু নেই। কিছু কিছু কুহেলি, উত্তরি, মাঘের সন্ন্যাসী, এই টার্মগুলো যদি বুঝতে পারো, কুহেলি মানে কি, কুয়াশা, উত্তরি মানে কি, উত্তরির শাব্দিক অর্থ যেটা উত্তরীয় বা চাদর, কিন্তু কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, উত্তর দিক থেকে আবার আরেকটা আছে, সংকেত এখানে আছে, উত্তর দিক থেকে যে শীতের বাতাসটা আসে। সব কিছু মিলিয়ে পুষ্পশূন্য দিগন্তের পথ বলতে কি বুঝিয়েছে, রিক্ত হস্ত বলতে কি বুঝিয়েছে, এই প্রত্যেকটা বিষয়গুলো যদি মাথায় রাখা যায়, তাহলে দেখা যাবে যে এই কবিতাটাকে লিখতে পারাওটা তোমাদের জন্য খুব সহজ। জ্ঞানমূলক, অনুধাবনমূলক তো সহজ হবেই, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা
দুটোর জন্য তোমরা খুব সহজে উত্তর করে ফেলতে পারবে। এই যে প্রকৃতির সাথে মানব মনের সম্পর্ক, এই কথাটাও তোমাদেরকে এই কবিতার ক্ষেত্রে মনে রাখতে হবে যে মূলত এই কবিতায় প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ককে চিহ্নিত করা হয়েছে। ব্যাস, সহজ। গেল আমাদের তাহারই পরে মনে কবিতা। এরপরে এই তোমাদের সিলেবাসের সবচেয়ে সহজ কবিতা, যেটা সেই অস্ত্র। একেবারেই সহজ, সাধারণ, স্বাভাবিক। কবি একটা অস্ত্র কামনা করেছেন, কবি আহসান হাবীব। এমন একটা অস্ত্র যে অস্ত্র পৃথিবীর সমস্ত অস্ত্রকে আসলে আনত করে দিবে, নত করে দেবে। এত বড় সেই অস্ত্র, এবং সেই অস্ত্রের ক্ষমতাটা এতটাই বড়। কবিতাটা শুরু থেকেই কবি খুব সুন্দর করে যে আমাকে সেই সভ্যতার প্রতিশ্রুতি ফিরিয়ে দাও, সেই সভ্যতা, সেই মানুষ, সেই অরণ্য হবে আরও সবুজ, এরকম প্রত্যেকটা জায়গায় তিনি একটা অস্ত্রকে প্রার্থনা করেছেন, যে অস্ত্রের বিনিময়ে পৃথিবীর যাবতীয় অস্ত্র, পৃথিবীর তাবৎ বড় বড় অস্ত্র সব এই অস্ত্রের সামনে একেবারে মাথা নত করবে। এবং শেষ পর্যায়ে যে, এবং এখানে কিছু হিন্টস দেওয়া আছে কিন্তু, যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না। এই যে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা হিন্টস কিন্তু সেই জাপানের হিরোশিমা নাগাসাকি। তারপরে মুহূর্তের মানব বসতির বুকে মুহূর্তের অগ্নুৎপাতে লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু, বিকৃত। যে এখনো পর্যন্ত সেই হিরোশিমা নাগাসাকিতে আমরা জানি যে পঙ্গু মানুষ জন্ম নেয়, সেই কথার হিন্টস কিন্তু এখানে দেওয়া আছে। আমাদের চেতনা জুড়ে করবে না তারা আর্তনাদ। মানবতার সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই অস্ত্র। তো কবি এমন অস্ত্র কামনা করেছেন যে সেই অস্ত্র আসলে এই অস্ত্রকেও আনত করে দিবে। তাহলে কি সেই অস্ত্র? এবং শেষখানে যুগে এই যে বারবার ধ্বংস হবে না ট্রয় নগরী। আমরা জানি অনেক সভ্যতা ধ্বংস হয়ে গেছে কিন্তু অস্ত্রের মুখে, কিন্তু কবি যে অস্ত্র কামনা করেছেন সেই অস্ত্রটা আসলে এই পৃথিবীর তাবৎ বড় বড় অস্ত্রের চেয়েও সবচেয়ে বড় অস্ত্র। আধিপত্যের লোভকে নিশ্চিহ্ন করে দিবে। সেই অস্ত্রটা হচ্ছে ভালোবাসা অস্ত্র। যদি মানুষকে ভালোবাসা যায় তাহলে আসলে কখনোই মানুষের সাথে মানুষের এই যে যুদ্ধ, এই যে বিধ্বংসী মনোভাব, কখনোই সেটা আসবে না। যখনই মানুষের ভেতরে এই যে জাতিগত অভিমান, একটা জায়গায় আছে জাত্তা অভিমান, এই যে জাতিগত অভিমান, আমি বড়, আমরা জানি সমস্ত বড় বড় যুদ্ধের মূলে এই যে আত্মঅহমিকা, জাত্তা অভিমান, যে জাত হিসাবে আমি সবচেয়ে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বড় বড় যুদ্ধের মূলে কিন্তু এইগুলো। সমস্ত কিছুকে পরাজিত করবে ভালোবাসা। যদি মানুষকে ভালোবাসা যায়, সেই ভালোবাসার অস্ত্র পৃথিবীর সব অস্ত্রকে আসলে আনত করে দিতে হবে। কবি কামনা করেছেন সেই ভালোবাসা নামক অস্ত্র। খুব সহজ। তোমাদের আসলে যে কয়টা, যে 12টা কবিতা আছে, সেই কবিতার মধ্যে আমার মনে হয় সবচেয়ে সহজ কবিতা হচ্ছে সেই অস্ত্র। না পারবার কিছু নেই। এবং এইখানে কিন্তু খুব একটা কঠিন কোনো কিছু নাই। কিছু কিছু হিন্টস আছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরা, জাতিগত অভিমান, এই যে কিছু কিছু কথা আছে এখানে। এই কথাগুলোকে যদি তুমি ধরে ফেলতে পারো তাহলে কিন্তু এই কবিতাটা আসলে বোঝা তোমার জন্যে কখনোই কঠিন হবে না। আর তোমার জ্ঞানমূলকের জন্য তো জানোই যে তোমাকে একটু কবি পরিচিতি পড়তে হবে, একটু শব্দার্থ টিকা পড়তে হবে, তারপর একটু পাঠ পরিচিতি, কোন জায়গা থেকে সেই অস্ত্র কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, বিদীর্ণ দর্পণে মুখ, এই যে ছোট ছোট তথ্যগুলো, এই তথ্যগুলো তোমাকে একটু মাথায় তো রাখতেই হবে। প্রয়োগমূলকের জন্য ওই যে বললাম, লাইন ধরে দিতে পারে যে এই লাইনটি ব্যাখ্যা করো, বুঝিয়ে বলো, আসতে পারে। আর আশা করি গ এবং ঘ এর জন্য যে উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ, সেটা নিয়ে তোমাদের এই কবিতা থেকে যদি আসে, মনে হয় না লিখতে খুব একটা কষ্ট হবে। গেল আমাদের সবচেয়ে সহজ কবিতা। এরপরে আমরা পড়ব হচ্ছে 18 বছর। আমরা জানি বাংলা সাহিত্যের সবচেয়ে ছোট মানুষ যে কবি, খুব অল্প বয়সে মারা যায়, যাকে বলা হয় কিশোর কবি, সেই কবিটির নাম হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন। অথচ 21 বছর বয়সেই যে কবিতা লিখেছেন সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এবং বড় বড় এই যে এখনও অনার্স, মাস্টার্স,
পিএইচডি করা হচ্ছে ওনার কবিতা নিয়ে, অথচ উনি মারা গিয়েছিলেন মাত্র 21 বছর বয়সে। এবং উনি যে সময়টায় আসলে পৃথিবীতে এসেছিলেন, পৃথিবীর খুব বড় একটা দুঃসময় চলছিল। একদিকে দুর্ভিক্ষ, একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এবং সব কিছু মিলে একটা নানা বড় রকমের সংকটকাল চলছিল পৃথিবীতে। সেই সময়ে খুব ভীষণ রকম কষ্টে মারা যান এই কবি, আমরা জানি এগুলো। এবং এই জন্য সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আসলে সেই সংকটগুলো অনেকটা স্থান পেয়েছে। তবে তোমাদের পাঠ্য যেটা, একেবারেই তোমাদের বয়স নিয়ে 18 বছর বয়সে তোমরা যা যা করো, অতি আবেগী, অতি সেন্সিটিভ, অতি সংবেদনশীল, তারপরে কৌতূহলপ্রবণ, জানার ইচ্ছা, আবেগী, সবগুলো বিষয় কিন্তু উনি এই 18 বছর বয়সে কবিতার মধ্যে তুলে ধরেছেন। যে এই বয়সে হতাশা বেশি, আবার এই বয়স যদি পণ করে, সেই দেখা যাবে আমরা যদি বড় বড় যুদ্ধ দেখতে পারি যে কোনো দেশের, এই বয়সের ছেলে মেয়েরাই সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে। বড় বড় মানবতার বিপর্যয় যখন ঘটে, তখন দেখা যায় যে কারা সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়ায়, এই বয়সের ছেলে মেয়েরাই। এই 18 বছর বয়সে সবচেয়ে বেশি আবেগ, আবার সবচেয়ে বেশি সংবেদনশীল, কথায় কথায় গাল ফুলানো, রাগ করা, সব এই 18 বছর বয়সে। অতি আবার কৌতূহলী হয়ে, দেখা যাচ্ছে ভুল করবার সম্ভাবনাও এই বয়স, যেহেতু আবেগ দিয়ে পরিচালিত হয় এই বয়স, যুক্তি খুব একটা মানে না, কাজেই ভুল করবার প্রবণতাটাও আসলে এই 18 বছর বয়সেই বেশি হয়। এই সবগুলো বৈশিষ্ট্য কিন্তু 18 বছর, যদি তোমার জীবনের সাথে তুমি মিলিয়ে মিলিয়ে কবিতাটার লাইনটা পড়ো, দেখবা যে লিখতে কোনো অসুবিধা হচ্ছে না। একেবারে তুমি যা যা করো এই কবিতাটার মধ্যে কিন্তু সেই বিষয়গুলোই আসছে। এই বয়সে যেটা হয় যে খুব একগুঁয়েমি একটা ভাব, যে আমি বলেছি তো বলেছি, এটাই হবে, এই যে একরোখা ভাব, সেই বৈশিষ্ট্যটাকেও কিন্তু কবি এখানে তুলে নিয়ে এসেছে। স্পর্ধায় নেয় মাথা তুলবার ঝুঁকি, যে কোনো জিনিসে সবার আগে আমরা বয়স্করা যেটাতে চিন্তা করি, যেটা করব কি করা উচিত হবে না, সে আর তোমাদের এই বয়সে মনে করেছি তো করব, ব্যাস করব। এই যে বৈশিষ্ট্যগুলো এই বয়সের, মূলত আসলে এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু এই কবিতাটার মধ্যে আসলে তুলে ধরা হয়েছে। যদি এই কবিতাটাকে ভালোভাবে লিখতে যায়, নিজের জীবনের বৈশিষ্ট্যগুলো, এই বয়সের বৈশিষ্ট্যগুলো মিলিয়ে দেখলেই, কবিতার সাথে পড়লেই দেখা যাবে যে খুব সহজে কিন্তু এটাকে উত্তর করা সম্ভব। আর 18 বছর বয়সটা কিন্তু একটা সন্ধিকাল, না কৈশোর না যৌবন। কাজেই এই বয়সের যে বৈশিষ্ট্যগুলো, যে যুক্তি মানে না, আবেগ, আবার দেখা যায় যে মানবতার বিপর্যয়ে সবচেয়ে ভালো ভালো কাজগুলো এই বয়সে, কৌতূহলপ্রবণ কি হচ্ছে এখানে, অকারণ কৌতূহলপ্রবণ, সবগুলো কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে ভরা। হ্যাঁ, যে আবার খুব সংবেদনশীল মন, ইস আমার বোধহয় পৃথিবীতে কেউ না, এই যে অনেক ধরনের চিন্তা এই সময় মাথার ভেতরে ভর করে, সবগুলো বৈশিষ্ট্য কিন্তু এই কবিতাটার মধ্যে আছে। তারপর জীবনের যে ঝুঁকি নেওয়া, সেই ঝুঁকিটাও কিন্তু এই বয়সের ছেলে মেয়েরাই নিতে জানে। সবগুলো বিষয়ই এখানে উঠে এসেছে। এটাও খুব সহজে তোমরা লিখতে পারবে, একেবারে নিজের জীবন থেকে লিখতে পারবে। কোন কাব্যগ্রন্থ থেকে এটা সংকলিত হয়েছে, ছাড়পত্র, সুকান্ত ভট্টাচার্যের সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ ছাড়পত্র। খুব সহজেই যে ছোট ছোট তথ্যগুলো যদি একটু মাথায় নাও, সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা গিয়েছিল, কেন কিশোর কবি বলা হচ্ছে, এরকম নানা রকম কোশ্চেন আসতে পারে। ভয় পাওয়ার কিছু নেই, না পারবারও কিছু নেই। তবে তোমাদের জন্য কিন্তু এই কবিতাটাও খুব গুরুত্বপূর্ণ, খুব একটু গুরুত্ব দিয়ে এই কবিতাটিও পড়বে। গেল আমাদের 18 বছর। এরপরে আমরা পড়ব হচ্ছে ফেব্রুয়ারি 1969, শামসুর রহমান। এই জায়গায় কিন্তু একটু খেয়াল রাখবে, কবির নাম কিন্তু শামসুর রহমান নয়, শামসুর রহমান। এবং অনেক ক্ষেত্রে তোমরা কিন্তু এটা ভুল করো, এবং অনেক দিয়ে দিতে পারে যে ফেব্রুয়ারি 1969 কবিতার কবির নাম কি, এবং ছেলে মেয়েরা কিন্তু এই জায়গায় এটা ভুল করেই। শামসুর রহমান কখনোই না, শামসুর রহমান। আরেকটা বিষয়, ফেব্রুয়ারি যারা কবিতাটা পড়ো নাই, একটু ফাঁকিবাজ, ফেব্রুয়ারি শুনেই মনে করে দিবে যে এটা আসলে 1952 সালের ঘটনা। ফেব্রুয়ারি 1969, এটা কিন্তু একেবারে 1969 সালেরই ঘটনা, কোনো 52 সাল না। ফেব্রুয়ারি মানেই আমরা মাথার ভিতরে ধরে নেই যে এটা 52 সাল। তবে হ্যাঁ, এই কবিতার মধ্যে 52 সালের যে ঘটনা, সেই চেতনাকে ধারণ করে এই যে 1969-এর যে আমরা জানি, বাংলাদেশের ইতিহাস যদি তোমরা একটু দেখে থাকো, তাহলে 1969টা গণ অভ্যুত্থান, গণ আন্দোলন যে হয়েছিল, সেই গণ অভ্যুত্থানের বছর। তবে এর চেতনায় রয়েছে সেই
সাল। এবং কবি যখন দেখতে পাচ্ছে এই যে 1969-এ যে গণ অভ্যুত্থান হচ্ছে, এই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে তিনি যেন প্রত্যক্ষ করছেন সেই সালাম, সেই রফিক, সেই জব্বারকে, যে তারাই যেন আবার ফিরে এসেছে। আসলে সালাম, রফিক, জব্বার এখানে কিন্তু প্রতীকী চরিত্র, যে এই যে প্রতীকী প্রতিবাদী যে চরিত্র, সেই প্রতিবাদী চরিত্রগুলোই যেন এখানে ফেরত এসেছে। তাদের চেতনাকে ধারণ করেই যেন তৈরি হয়েছে আরও একটি গণ অভ্যুত্থান, গণ আন্দোলন। হ্যাঁ, এই যে খুব সুন্দর করে তাই লিখেছেন কবি, যে দেখো বুঝি তাই 1969-এ আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের ধাবার সম্মুখে। সালামের চোখ আজ আলোচিত ঢাকা। যে 1969-এর যে গণ অভ্যুত্থান হচ্ছে, গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, কবি যেন তাদেরকে, তাদের ভেতরে সেই সালাম, রফিক, জব্বার সবাইকে দেখতে পাচ্ছে। আসলে তাদের চেতনাটাই প্রবাহিত হয়েছে আজকের এই গণ আন্দোলনে। তাদের চেতনা দিয়েই কিন্তু উঠে আসছে একটা নতুন সময়, একটা নতুন আন্দোলন, তৈরি হচ্ছে একটু একটু করে একটা নতুন দেশ। আসলে এই কথাগুলোই কিন্তু এই 1969, ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে বলা হয়েছে। কবিতা শুরুতে উঠে এসছে যে আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে। এই কথাটাই কিন্তু ইঙ্গিত করে সেই 1952 সালকে। সালটা 1969, কিন্তু ইঙ্গিত করছে সেই 1952 সাল, যে আবার সেই সময়টা যেন ফেরত এসেছে। কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ। ওই যে বললাম না যে চেতনাটা, সেই 52 চেতনা যেন এসে ধারণ করেছে 1969-কে। 19 ফেব্রুয়ারি 1969 শামসুর রহমানের পেশা কী ছিল, অনেক সময় সেটা আসতে পারে। কর্মজীবন কী ছিল, জ্ঞানমূলক প্রশ্নে সেগুলো আসতে পারে। আবার ওই যে বললাম যেটা বুঝি তাই 1969-এ আবার সালাম নামে রাজপথে, এখানে যে চেতনাগত বিষয়টা দেখানো হয়েছে সেটা আসতে পারে। এগুলো আসতে পারে জ্ঞান অনুধাবনে। আর সাধারণত প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, অবশ্যই তো তোমার উদ্দীপক আর কবিতার মধ্যে একটা লিঙ্ক তৈরি করার প্রশ্ন অবশ্যই দিবে সেখান থেকে। যে আবার ফুটেছে দেখো আমাদের চেতনার রং বলতে কি বোঝানো হয়েছে সেটা আসতে পারে। কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয় ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, যে রক্তের বুদবুদ, ঝলকিত রক্তের বুদবুদ, এই বিষয়গুলো কি বলা হয়েছে আসতে পারে অনুধাবনে। তবে তুমি খেয়াল রাখবে, অনুধাবন কিন্তু তোমাকে আসলে প্রশ্নটা কি চেয়েছে সেটাকে বুঝে তোমাকে উত্তর করতে হবে। অনুধাবন ঠিক হলে 2-এ 2 পাবে, একটু ভুল হলেই কিন্তু তোমাকে 0 দিয়ে দিবে। কাজে অনুধাবনমূলক প্রশ্ন লেখার সময় তোমাকে খুব কেয়ারফুলি আগাতে হবে। উচ্চতর দক্ষতা এবং প্রয়োগমূলক প্রশ্নে তুমি কিন্তু সহজেই উতরে যেতে পারো। কবিতাটার মূল বিষয়বস্তু জানা থাকলে, উদ্দীপকটাকে বুঝলে তুমি সহজে উতরে যেতে পারো। কিন্তু অনুধাবন কিন্তু খুব সাবধান, অবশ্যই তোমাকে একদম উত্তর কোন জায়গা থেকে চেয়েছে, কি চেয়েছে সেটাকে হাইলাইট করতে হবে। ফেব্রুয়ারি 1969 শেষ। এবার আসি, আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর উবায়দুল্লাহর খুব বিখ্যাত একটি কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি। তোমরা জানো এটা সাধারণত অনেক প্রচলিত একটা কবিতা, গদ্য ছন্দে রচিত কবিতা। এবং এই কবিতায় আসলে কবি যেটা আমাদের যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেই কথাগুলোকে, এবং শুরুই দেখো আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল। তার মানে কাদের কথা বলা হয়েছে? এই আমরা জানি যে এই উপমহাদেশে যাদের বাস তারা কিন্তু প্রত্যেকেই প্রায় কৃষক ছিল। আমরা আমাদের 1 পুরুষ বা 2 পুরুষ আগে যাই, যে যতই নিজেকে সভ্য দাবি করি না কেন, আমরা যদি এই উপমহাদেশের হই তাহলে অবশ্যই আমাদের পূর্বপুরুষ কিন্তু ছিল এই খুব চাষা কামার, একেবারেই নিম্ন শ্রেণীর, যাদেরকে আমরা বলি প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ ছিল সমাজের। হ্যাঁ, কবি এই জন্যই বলেছেন, এবং সেই সব খেটে খাওয়া মানুষের কথাই তিনি তুলে নিয়ে এসেছেন। শুরুতেই বলেছেন কিন্তু তার করতালে পলিমাটির সৌরভ ছিল, তার মানে তিনি হচ্ছে চাষা ছিলেন। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। কৃতদাস প্রথা ছিল যে একটা সময়, এই সময় যে আমরা বলেছি যে একেবারে যে খেটে খাওয়া মানুষ সমাজের এই উপমহাদেশে তারাই কিন্তু একটা সময় ছিল, যে তার মানে সে একটা সময় কৃতদাস ছিল। এই যে আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, প্রত্যেকটা লাইনের মধ্যে মধ্যে কিন্তু সেই বিষয়গুলো আসছে। এবং প্রত্যেকটা লাইন, তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন, যে এই যে আমাদের এই দেশটা একটা সময় কিন্তু বাসযোগ্য ছিল না।
আবাদযোগ্য ছিল না। আমার পূর্বপুরুষেরা, তোমার পূর্বপুরুষেরা এই জমিগুলোকে কিন্তু বাসযোগ্য করে তুলেছে, আবাদযোগ্য করে তুলেছে। যার ফলে কিন্তু আমরা এই যে সভ্যতা বিনির্মাণ করতে পেরেছি। সভ্যতাটা নির্মিত হয়েছে আসলে তাদের শ্রমের একটু একটু শ্রমের ফলে। কবি প্রত্যেকটা লাইনের মধ্যে এই কবিতায় আসলে আমাদের সেই ইতিহাসকে আসলে তুলে ধরেছেন। তারপরে সেই কবিতা শিল্পের সাথে, যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সমস্ত একেবারে শেকড় সন্ধান করেছেন কবি, যে আমাদের শেকড়টা আসলে কোথায় প্রথিত ছিল সেটাকে তিনি তুলে ধরেছেন। আমাদের যে জাতিগত পরিচয়, সেই জাতিগত পরিচয় উঠে এসেছে। মানুষের আমাদের এই সভ্যতায় যে একটা সময় যে আমাদের উপরে যে অত্যাচারিত হয়েছি আমরা, সেই অত্যাচারের বিষয়গুলো তুলে উঠে এসেছে এখানে। তারপরে আবার সেই অত্যাচার থেকে আমরা যে বেরিয়ে এসেছি, আমাদের সফল আন্দোলন সমস্ত কিছু কিন্তু উঠে এসেছে এখানে। জাতি হিসাবে আমাদের যে সংগ্রামের ইতিহাস আছে, সেই সংগ্রামের বিষয়গুলোও কিন্তু এখানে উঠে এসেছে। কাজে এই কবিতাটায় আসলে একটু যে কর্ষণ করে, শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করে, এই যে একটা লাইন আসতে পারে, যে উক্তিটি বুঝিয়ে রেখো, যে কর্ষণ করে শস্যের সম্ভার। আমরা জানি যে কৃষক খেটে একেবারে জমি চাষ করে ফসল ফলাবে, তার ফসল উৎপাদন হবে খুব সুন্দরভাবে, মাঠ ফসলে ভরে যাবে, এটা খুব স্বাভাবিক নিয়ম। যে শ্রম দিবে, যে পরিশ্রমী, যে সে প্রকৃতি তাকে একেবারে আঁচল ভরে দুহাত ভরে দিয়ে দিবে। এই যে প্রত্যেকটা কথা, যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করে, যে মাছের চাষ করে সে মাছ, যে জেলে সে মাছ পাচ্ছে। এই যে প্রত্যেকটা কথায় কিন্তু আমাদের যে শেকড়ের যে সন্ধান, সেই কথাগুলো কিন্তু এখানে উঠে এসেছে। প্রত্যেকটা লাইন কিন্তু এখানে বুঝবার মতো এবং ব্যাখ্যা করবার মতো। এই কবিতাটার পেছনে আমি বলবো যে তোমাদেরকে যদি এটা থেকে উত্তর করতে চাও, তোমাদেরকে অবশ্যই একটু বেশি শ্রম দিতে হবে এবং প্রত্যেকটা লাইন কিন্তু বুঝতে হবে। না বুঝে কিন্তু কোনোভাবেই এটাকে তুমি উত্তর করতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা আসছি নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এটাও বাংলা সাহিত্যের খুব বিখ্যাত একটা সৈয়দ শামসুল হক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবিতা। যে নুরুল দিন যে উত্তরবঙ্গে সেই রংপুর দিনাজপুর অঞ্চলে যে আন্দোলন করেছিল, ডাক দিয়েছিল একেবারে গ্রামের সাধারণ মানুষ, এবং সে আন্দোলন করেছিল, সেই নুরুল দিনের কথা কবির মনে পড়ে যাচ্ছে। এই বাংলার এই যে সংকটময় একটা সময় চলছে, এখন যে একটা সংকটময় সময় আমরা পার করছি, তার কথা কবির মনে পড়ে যাচ্ছে, যে আবার নুরুল দিন আসুক বাংলায়। কবি প্রার্থনা করছেন যে নুরুল দিন আবার ফেরত আসুক, ফেরত এসে এই যে সংকটময় সময়, সেই সংকটটাকে আমরা যেন পার করতে পারি। নুরুল দিন এখানে একটা প্রতীকী চরিত্র। এখানে কিন্তু কিছু শব্দ চয়ন আছে, যে শব্দগুলো একটু কঠিন, তোমাদের শব্দার্থ টিকা বুঝতে হবে। তারপরে কিছু লাইন আছে, যে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। যে নুরুল দিন এখানে একটা প্রতীকী চরিত্র, যার কথা শুনে মানুষ কি আবার আন্দোলনে নামতে পারে, সেই কথাই কবি এখানে তুলে ধরেছেন। যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়, এই যে কথাটা প্রতীকী একটা কথা, এটাও আসতে পারে, যে কোনোভাবেই বলতে পারে যে এটাকে ব্যাখ্যা করো, কি বুঝিয়েছে। তারপরে এই নুরুল দিনের সারা জীবন থেকে এই কবিতাটা, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কাব্যনাট্য থেকে নেওয়া হয়েছে। এটা কি কোন ধরনের কাব্যনাট্য, এটাও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তারপরে নুরুল দিনের প্রেক্ষাপট থেকে এই যে দালালের আলখাল্লায় আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায়, আমার স্বপ্ন লুট হয়ে যায়। স্বপ্ন লুট হওয়া বলতে কি বুঝিয়েছে, কণ্ঠ বাজেয়াপ্ত হওয়া, প্রত্যেকটা লাইনে কিন্তু এক একটা সংকেত আছে। কণ্ঠ বাজেয়াপ্ত বলতে কি বুঝিয়েছে, স্বপ্ন লুট হয়ে যাওয়া বলতে কি বুঝিয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আসবার মতো। একটু সাবধানে পড়ে যেও, তাহলেই পারা যাবে। তবে উত্তর করার সময় অবশ্যই প্রাসঙ্গিক উত্তর করবে। বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নটায় অবশ্যই তোমাকে প্রাসঙ্গিক উত্তর করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তুমি নাম্বার পাবে না। আচ্ছা, এরপরে আসি আমরা লোকান্তর, কবি আল মাহমুদ। কবি আল মাহমুদের চেতনাটাকে এখানে কিন্তু বুঝতে হবে, যে কবি আল মাহমুদ আসলে কি চেয়েছিলেন। কবি আল মাহমুদ কিন্তু খুব বিখ্যাত একটা ছড়া আছে, যে তোমরা যখন পড়ছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। এইটা কিন্তু কবি আল মাহমুদের চেতনা। লোকান্তর কাব্যও কিন্তু তাই, যে কবি পাখি হতে চেয়েছেন।
পুরো কবিতাটার মধ্যেই কিন্তু কবি একটা সাদা সত্যিকার পাখি হতে চেয়েছেন। অদ্ভুত তার বর্ণনাটা পড়তে হবে, যে সাদা রং, নখের রং, কাটা সুপারির মতো চোখ, এই যে চন্দনের ডালে বসে আছে, সেই চন্দনের গন্ধ তার সারা গায়ে মাখামাখি। কবি এই যে চেয়েছেন পাখি হতে, অথচ কবি পাখি হতে পারেন না। এই যে তার বেদনা বোধ, কবি পাখি হয়ে সমাজ সংসার ছেড়ে চলে যেতে পারেন না। যখনই তিনি এই চেতনাকে ধারণ করেন, তখনই সামাজিক কবি তাকে বাধা দেয়। তখন কবির মধ্যে একটা প্রবল দ্বন্দ্ব উপস্থিত হয়, এবং তখনই মানুষ ব্যক্তি কবির কাছে পরাজিত হয়, এই যে চেতনার কবি। তখনই কিন্তু তিনি বেদনাহত হন, এবং তখন কিন্তু একটা নতুন কবিতার জন্ম হয়। শেষ লাইন খুব সুন্দর করে তিনি লিখেছেন, লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান, কবিতার আসন্ন বিজয়। কবি ওই যে আহত হন, সেখান থেকেই একটা জন্ম হয় একটা নতুন কবিতার। এটা লোকলোকান্তর কবিতাটাই কবির এই চেতনাটুকু বুঝলে মোটামুটি তুমি কিন্তু উত্তর করতে পারবে। পাখির বর্ণনাটুকু, পাখি কোথায় বসেছিল, এই যে কিছু উপমা ছোট ছোট ব্যবহার হয়েছে, এগুলো একটু ধরতে পারলে কিন্তু পারা যাবে কোথা থেকে নেওয়া হয়েছে, এবং এটা অবশ্যই কোন ধরনের কবিতা, আত্মপরিচয়মূলক কবিতা। আসলে এটা যে কবির চেতনায় কবি নিজেকে কী ভাবেন, হ্যাঁ, সেই আত্মপরিচয়মূলক কবিতা একটা। এটুকু বুঝতে পারলে মোটামুটি আল মাহমুদের লোকলোকান্তরকে, এবং আরেকটা বিষয়, আল মাহমুদের সত্যিকারের নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ, পুরো নাম, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে খুব একটা কঠিন মনে হয় না, হবে। আচ্ছা, এরপরে রক্তে আমার অনাদি অস্থি, অপেক্ষাকৃত আমি বলবো খুব একটা, অবশ্যই তোমাকে বহু নির্বাচনীর জন্য এটা পড়তে হবে, কিন্তু প্রথম দিকের যে কবিতাগুলো যে যতটা গুরুত্বপূর্ণ, আমি বলবো এটা তার চেয়ে না একটু অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। এবং এইখানে কবি একটা মানে সময়ের প্রার্থনা করেছেন, দেশের প্রার্থনা করেছেন, সেটা হচ্ছে যে যৌবনকে ধারণ করবে, বেগবান হবে সমস্ত কিছুতে, সেই রকম ইতিহাস ঐতিহ্যে, আমাদের দেশের যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে একটা গতিময় দেশকে তিনি কামনা করেছেন, যেটা এদেশের মানুষেরা জানে, যেটা বাইরের দেশের মানুষেরা কখনোই জানতে পারবে না, কখনোই বুঝতে পারবে না। এরকমই একটা কবিতা হচ্ছে রক্তে আমার অনাদি অস্থি, যে যে এই দেশের ইতিহাস ঐতিহ্যকে আমরা আমাদের রক্তে ধারণ করেছি, হ্যাঁ, কিন্তু বাইরের দেশের মানুষ এই ইতিহাস ঐতিহ্যের মর্যাদাটা কিন্তু বুঝতে পারবে না। যার যার দেশেরটা শেষে বুঝতে পারবে, আমাদের দেশেরটা আমরা যেমন বুঝতে পারবো, বাইরের দেশেরটা তারা বুঝতে পারবে। বাইরের দেশের মানুষ আমাদের ইতিহাস ঐতিহ্যকে ওইভাবে অনুভূতিতে আনতে পারবে না। মূলত আসলে এই কথাগুলোই এখানে উঠে এসেছে। কত মাত্রাবৃত্ত ছন্দে রচিত, পূর্ণ পর্ব, অপূর্ণ পর্ব, প্রত্যেকটা তথ্য আছে কিন্তু পাঠ পরিচিতির মধ্যে, তোমাকে পড়তে হবে। কবি মোহাম্মদ দেলোয়ারের রচিত কবিতা রক্তে আমার অনাদি অস্থি বললে মোটামুটি হয়ে যাবে। তবে কবিতা থেকে যে কবিতার প্রশ্ন কিন্তু অপেক্ষাকৃত সহজ হয় উত্তর দেওয়া গদ্যের প্রশ্নের চেয়ে। গদ্যের প্রশ্নে অনেক বিষয় থাকে, অনেক বড় বড় বিষয়কে ধারণ করে। কবিতার প্রশ্ন সেই তুলনায় অনেকটা সহজ, এবং অনেকে বলে থাকে যে কবিতার প্রশ্ন কম লিখতে হয়। তোমাকে মাথায় যেহেতু রাখতে হবে যে সময়টা কম, তোমার 21 মিনিটের ভেতরে তোমাকে 4টা প্রশ্ন উত্তর করতে হবে, তার মধ্যে আবার 2 মিনিট হাতে রাখতে হবে রিভাইজ করার জন্য। কাজেই সেই অনুযায়ী তুমি বুঝে বুঝে উত্তর করবে। তোমার হাতে যে একটা এক্সট্রা প্রশ্ন আছে, সেটা তুমি কবিতার অংশ থেকে করতে পারো। শুভকামনা রইল সবার জন্য, এবং মাথা ঠান্ডা করে যদি তুমি পরীক্ষার হলে বসে ধীরে ধীরে উত্তর করো, তাহলে তুমি সহজেই সব কিছুর উত্তর করতে পারবে। আর বহু নির্বাচনী, যেটা তোমার 12টা, 12টা, 24 এবং 3টা উপন্যাস, 3টা নাটক, মোটেই 30টা প্রশ্ন এবছরের জন্য আসবে। শুভকামনা রইল, সবাই ঠান্ডা মাথায় ভালোভাবে পরীক্ষার হলে পরীক্ষা দাও, সেই আশা করি।